হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিসি জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি জেনারেটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ডিসি জেনারেটরে আমার যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ রিলেটেড যে থিওরি ক্লাসগুলো আছে, যেমন ওসিসি কার্ভ, তারপরে লোডের লোডিং কন্ডিশনে আমার কি ইফেক্ট পড়ে, এবং ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, ক্রিটিক্যাল স্পিড রিলেটেড যে থিওরি ক্লাস আছে সেটা কিন্তু অবশ্যই লাগবে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য। তো দেখুন, এটি ঠেলে যাবে 28.8 নাম্বার এক্সাম্পল। তো আমার এই যে আমার ওসিসি কার্ভের ডাটা এখানে দেয়া আছে। আমি যে কাজটা করব, এর আগেরগুলোতে ঠিক যে অ্যাপ্রোচে করেছি অ্যানালাইসিস, ঠিক সেম অ্যাপ্রোচে আমি সরাসরি এখান থেকে আমি চলে যাব এক্সেলে। ঠিক আছে, তো দেখুন আমি এক্সেলে চলে যাচ্ছি, অর্থাৎ ওসিসি কার্ভ এবং রেজিস্ট্যান্স কার্ভের জন্য দেখুন ফিল্ড রেজিস্ট্যান্স আমার 45 ওহম। সো এটা অনুযায়ী আমরা দেখুন এক্সেলে যদি যাই, দেখুন আমার আইএফ, এটা হচ্ছে আমার ফিল্ড কারেন্ট যে ডাটা দেওয়া ছিল, আর এটা হচ্ছে এই ভিটা হচ্ছে আমার ওসিসি কার্ভের ভি, অর্থাৎ যে ডাটাটা ম্যানুয়ালি আমাদের দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যেটা দেয়া আছে আর কি, 5, 50, 85, এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে, এই দেখুন 5, 50, 85 এগুলোই আমি এখানে জাস্ট তুলেছি। আর ফিল্ড রেজিস্ট্যান্সের ফিল্ডের জন্য এই যে রেজিস্ট্যান্সের যে স্ট্রেট লাইন কার্ভটা, সেটার জন্য ডাটা হচ্ছে এগুলো। তো এটা আমি কিভাবে পাইছি, এখানে আমি ফর্মুলা বসাইছি। কি ফর্মুলা? দেখুন আমাদের রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের ফিল্ড রেজিস্ট্যান্স হচ্ছে 45 ওহম। তাহলে ভি ইজ ইকুয়াল টু আইআর, দ্যাট মিনস এই আই এর সাথে জাস্ট 45 গুণন হবে। তো দেখুন এই যে আমার ফর্মুলাতে 45 করে গুণন, ঠিক আছে, প্রত্যেকটাতে দেখুন 45 আমার গুণন আছে। তো এই সিস্টেমে জাস্ট একটা স্ট্রেট লাইন আমি প্লট করে দিয়েছি। তো এটা অনুযায়ী আমরা ডাটা পাইলাম। এখন আমাদের বুঝতে পারতেছি যে আমাদের এই পয়েন্টটা লাগবে। তো আমরা একটু চেক করে নেই আমাদের কোশ্চেনে কি চাইছে। তো প্রথমে দেখুন চাইছে ভোল্টেজ দ্য মেশিন উইল বিল্ড আপ অ্যাট নো লোড। ঠিক আছে, অর্থাৎ নো লোড ইএমএফটা চাইছে, দ্যাট মিনস এই পয়েন্টটা, এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, এটা আমাদের চাইছে। তো কিভাবে পেতে পারি? দেখুন আমাদের এই পয়েন্টটা বেসিক্যালি 2.5, 112.5 এই পয়েন্টটা, আর এটা হচ্ছে 2.5, 116, এটা 116-র অল্প একটু, 117 আমি ধরতে পারি, অলমোস্ট 116, এটা 120, দ্যাট মিনস 117-র মতো আমার হতে পারে। ঠিক আছে, এবং এই ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি, আই ভ্যালুটা হচ্ছে আমার 117 ভোল্ট। আইটা আমি এখন আপাতত লাগতেছে না, আমি 117 ভোল্ট এটাকে আমি বিবেচনা করতেছি। ঠিক আছে, তো আমি বিবেচনা করলাম কত, এখানে 117 ভোল্ট। তাইলে আমি দেখুন আমি এখানে জাস্ট 1 নম্বরে আমি সলিউশনটা হচ্ছে আমার 1 নম্বরের জন্য আমার রেজাল্টটা হচ্ছে ই নট বা ইজি নট, যেটাই আপনারা বলুন, নো লোড ইএমএফ, এটা হচ্ছে 117 ভোল্ট, 117 এত ভোল্ট। তো আমি একটু বইয়ের সাথে ম্যাচ করে দেখি আমার রেজাল্ট কতটুকু ডিফার করলো। বইতে দেওয়া আছে 118 ভোল্ট। ঠিক আছে, এই যে চোখের আন্দাজে মোটামুটি একটু, তো এইটুকু ভেরিয়েশন, এটা কোনো সমস্যা না। তো নেক্সট পার্টে আমি যাই, আমার হচ্ছে 2 নাম্বার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। তাহলে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে আমার, দেখি আমরা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স আমি এর আগেও দেখিয়েছি, ওই সেম সিস্টেমে আমি দেখাবো। অর্থাৎ আমি বেসিক্যালি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের জন্য এটা বরাবর আমি একটা আঁকাবো, ট্যানজেন্ট আঁকাইতে হবে। ঠিক আছে, তো ট্যানজেন্ট আঁকানোর জন্য দেখুন আমি একটা শেপ আমি ব্যবহার করতেছি, এবং এই শেপটাকে এক্সেলে যখন আমি আঁকাবো তখন হচ্ছে লাইক একটু দূরে সরিয়ে আমি আঁকাবো, বাট গ্রাফে যখন আঁকাবো তখন হচ্ছে আমার যে কার্ভটা থাকবে, খাতা কলমে যখন আপনার গ্রাফে আঁকাবেন পরীক্ষার হলে, তখন কিন্তু আপনাকে যে কার্ভটা আঁকাবেন সেই কার্ভ বরাবর টাচ করেই আপনার আঁকাইতে হবে। এখানে আমি এভাবে একটু দূরে সরিয়ে কেন আঁকাবো, তার কারণ হচ্ছে দেখুন আমার কিন্তু এই পয়েন্টের সাথে এই পয়েন্টগুলো আমার যে কানেক্ট করছে এক্সেল, সেটা কিন্তু স্ট্রেট লাইন দিয়ে কার্ভ করছে, কানেক্ট করছে। বাট অ্যাকচুয়াল নিয়ম কিন্তু স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করা না। আমার অ্যাকচুয়াল নিয়ম হলো এই কার্ভের আকারে এইভাবে জাস্ট এটাকে একটু কার্ভ করে আঁকিয়ে ফেলা। সেই কারণে আমি এটাকে একটু দূরে সরিয়ে দেবো, তা না হলে আমার অ্যাকুরেসি ভালো আসবে না। ঠিক আছে, তো আমি দেখুন এখানে মোটামুটি কার্ভটা লাইক এরকম হতে পারে, এই সো এই বরাবরই আমি দিয়ে দেবো, এই যে 60 পয়েন্টকে টাচ করে মোটামুটি আমি এরকম একটা জায়গায় থামিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমি বুঝতে পারতেছি যে আমার প্রায় 60
0.5, 60 0.5 একটু বেশি দূরে হয়ে গেল মনে হয়, আর একটু চাপিয়ে নেই আমি। ঠিক আছে, এটা বেশি দূরে হয়ে গেল, কারণ যতই কার্ভ হোক তাও এটা একটু বেশি দূরে নিয়ে ফেললাম। আমি এক কাজ করি, তাহলে এদিকে নিয়ে গেলে এই পয়েন্টে মিলতেছে না, আমার এই পয়েন্টে একটা মেলার চান্স আছে। তাহলে মোটামুটি এই যে 100 আর হচ্ছে 1, মোটামুটি এইটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। আর যদি আপনি এরকম ভাবে এক্সেল অনুযায়ী যদি আপনি এরকম ভাবে দেখুন, সরি, এভাবে যদি এটার সাথে টাচ লাগিয়ে দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ হচ্ছে অ্যাকচুয়াল কার্ভ কিন্তু আমার এরকম স্ট্রেট লাইন না, ঠিক আছে, একটু কিছুটা ইয়ে আছে। তাইলে আমি এই 100 পয়েন্টে আমি টাচ করিয়ে দিলাম। তাইলে আমার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স আমি এখন এই যে এই পয়েন্টটা আমার ভ্যালু হিসাব করার সুবিধা, অর্থাৎ ভোল্টেজের ভ্যালু 100, কারেন্টের ভ্যালু 1, তাহলে 100 ডিভাইডেড বাই 1 করলে আমরা ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট মানে আমরা জানি যে রেজিস্ট্যান্স, দ্যাট মিনস ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 100 ওহম হচ্ছে আমার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হওয়ার কথা। ঠিক আছে, তো আমরা একটু নেই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এর ভ্যালু, সরি, critical resistance RC is equal to 100 divided by 1, মানে হচ্ছে প্রায় 100 ওহম। ঠিক আছে, তাহলে একটু আমি ভ্যালুটা নেওয়ার পরে আমি একটু বইয়ের রেজাল্টের সাথে একটু মিল দেখি কতটুকু অ্যাডজাস্টেবল হইলো। 100 ওহম, হ্যাঁ একদম হুবহু মিলে গেছে। দেখছেন আমি অ্যাকুরেটলি নেওয়ার কারণে আমার কতটা ইয়ে হয়েছে। আমি যদি পূর্বের পয়েন্টটা নিতাম 60 আর 0.5, ওটা নিলে আমার আসতো 120 আসতো, তাহলে অনেকখানি ভেরিয়েশন হয়ে যেত। ঠিক আছে, সো এগুলো একটু কেয়ারফুলি একটু হ্যান্ডেল করব। যদিও পরীক্ষা হলে আপনাদের এরকম এক্সেল থেকে করতে হবে না, তখন আপনারা এরকম বেটার রেজাল্টই পাবেন আশা করা যায়। তারপরে হচ্ছে 3 নম্বরে বলছে দ্য স্পিড অ্যাট হুইচ দ্য মেশিন জাস্ট ফেলস টু এক্সাইট, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল স্পিড। ঠিক আছে, এই যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সেই তো অ্যাকচুয়ালি এর উপরে গেলেই, মানে এটাই সর্বোচ্চ রেঞ্জ, এর উপরে গেলেই আমার কি করবে, মেশিন ইএমএফ জেনারেট করতে ফেল করবে। ঠিক আছে, কোনো ইএমএফই জেনারেট হবে না, কেননা ইন্টারসেক্টিং পয়েন্টই আমরা পাবো না। তাইলে এখন স্পিড অ্যাট হুইচ, তো এটা অ্যানালাইসিস করতে আমাদের অবশ্যই গ্রাফে যাইতে হবে। তাহলে দেখুন আমি গ্রাফে চলে যাচ্ছি, এখান থেকে আমি গ্রাফে চলে আসলাম আবার। তাইলে কিভাবে আমরা করতে পারি, জাস্ট এই যে 100 এই পয়েন্টটাই আমার হিসাব করার সুবিধা, তো এই বরাবর আমি একটা লাইন টেনে নেব, আরেকটা লাইন আমি এই বরাবরই টেনে নিব। তাহলে দেখুন আমি এর আগের ক্লাসে এটা আমি দেখিয়েছিলাম, এই স্পিড হিসাব করার সিস্টেম, এই সিস্টেমে আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, এবং খুবই সুবিধাজনক পয়েন্ট আমার, এই যে এখানেও ভ্যালু জানা আছে, এখানেও ভ্যালু জানা আছে, সো সো এখানে ভ্যালুটার অ্যাকুরেসি অনেক ভালো আসবে। ঠিক আছে, তো এইখানকার ভ্যালুটা আমার লাইক, আমরা যদি একটু দেখি, এটা যদিও এই যে এটাকে মার্ক করে ফেলতেছে, এটার ভ্যালুটা অলমোস্ট হতে পারে 1 পয়েন্টে, আমি একটু দেখি 85 আর 45। ঠিক আছে, 85 আর 45, তাহলে এইটাকে নিয়ে আমি কাজ করব। তাহলে আমি গত ক্লাসে এটা দেখিয়েছিলাম যে ফার্স্টে যে কাজটা করব, এখানে যে ভ্যালুটা পাবো সেটা অনুযায়ী আমার স্ট্রেট লাইনের পয়েন্টটা এবং ওসিসির পয়েন্ট, এই দুটাকে জাস্ট রেশিও করব। ফার্স্ট অফ অল আমি করব হচ্ছে রেশিও। তো আমি দেখুন এখানে রেশিও আমি করতেছি। তাহলে দেখুন আমার বেসিক্যালি যে ঘটনাটা ঘটতেছে যে কত পাইলাম, 45 আর 85 মনে হয় না, 45 ডিভাইডেড বাই 85, আমি আরেকবার ক্রস চেক দিচ্ছি, মেবি 45 আর 85 পাইলাম, 45 আর 85। ঠিক আছে, তাহলে এই বরাবরই আমি নিচ্ছি, এত ইজ ইকুয়াল টু, সরি, 45 বাই 85 ইজ ইকুয়াল টু, এখন এই জিনিসটাকে আমাকে বুঝতে হবে। তো এখানে কিন্তু আমার কি করতেছে, 45 আর 85 হচ্ছে আমার কিন্তু ইএমএফ এর ভ্যালু, একটা স্ট্রেট লাইনের উপর আর একটা হচ্ছে ওসিসির উপর। ঠিক আছে, নিচেরটা হচ্ছে ওসিসির উপর। তাইলে আমার স্পিড, ক্রিটিক্যাল স্পিড মানে হচ্ছে আমার কিন্তু বেসিক্যালি মিনিমাম স্পিডটাকে বোঝায়। কেন মিনিমাম স্পিড, তার কারণটা কিন্তু গত ক্লাসেও আমি বলেছিলাম যে আমার ক্রিটিক্যাল পয়েন্টে বেসিক্যালি কি ঘটনা করতেছে, যে আমার যে ক্রিটিক্যাল পয়েন্ট, আমি যদি এখানে একটু এটা দেখাই, তাহলে দেখুন
এই হচ্ছে আমার মোটামুটি কার্ভটা, ঠিক আছে। তো এখানে একটা ইএমএফ আছে। তো এই যে এই স্ট্রেট লাইনটাকে যত আমি কি করতেছি বাম দিকে চাপাচ্ছি, তো এই যে বামে চাপার সাথে সাথে কি হলো, এইখানকার থেকে এটার ইএমএফ এর ভ্যালুটা দেখুন কমে গেল, কেননা এই অ্যাক্সিসে বেসিক্যালি আমার থাকে হচ্ছে ইএমএফ, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা কম, ক্রিটিক্যাল পয়েন্টে এসে আরো কম, ঠিক আছে, মিনিমাম পয়েন্ট, ঠিক আছে। আমরা জানি না, আমরা বের করব সেটা ফিজিক্যালি। তো ক্রিটিক্যাল পয়েন্টে এসে এটা কি হচ্ছে আরো কম, অর্থাৎ ভোল্টেজটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে ক্রিটিক্যাল পয়েন্টে অবভিয়াসলি শুরুর পয়েন্ট ইনিশিয়াল পয়েন্টের তুলনায় কি হবে, ইএমএফটা কমে যাবে। আর ইএমএফ এর সাথে আমরা জানি যে স্পিডের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সো সেই কারণে আমি ভোল্টেজের অনুপাত নিছি, এবং তাইলে যেটা ম্যাক্সিমাম স্পিড আছে অর্থাৎ 85 যেটা আছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত টানা হইলে আমার ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে এই যে এই পয়েন্টের উপর ওসিসির উপর। তাহলে ওসিসির উপর যেটা আছে সেটা বেসিক্যালি হচ্ছে এই যে গিভেন আরপিএম এর জন্য, ঠিক আছে। অর্থাৎ 85 বরাবর আমি লিখবো হচ্ছে 1000, আর 45কে তখন কাউন্ট করবো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে। তাহলে এটাকে আমি লিখবো হচ্ছে এনসি, ঠিক আছে, ক্রিটিক্যাল স্পিড, যেটার ব্যাখ্যা কিন্তু গত ক্লাসে অলরেডি দিয়েছি। কেন আমার এটা বরাবর ছোটটা বরাবর এটা হলো, তার কারণ হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টে আমার স্পিডটা কম পাওয়া যায়। তাহলে এখান থেকে আমার এনসিটাকে আমি জাস্ট আর গুণন করে হিসাব করে ফেলবো। তাহলে আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করতেছি, দেখুন 45 গুণ 1000 ডিভাইডেড বাই 85 আমার আসতেছে 529.4, 529 আরপিএম এর মতো প্রায়, 500 85 45 45 বাই 85 1000। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি মিলে যাওয়ার কথা ছিল বইয়ের সাথে, বাট কেন কেন যে মিললো না, হয়তোবা হয়তোবা তাদের ক্যালকুলেশনে কিছুটা ডিফেক্টেড ক্যালকুলেশন তারা করেছে, কেননা এখানে তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমার 1 পয়েন্ট আমার ভ্যালু আছে। সো এখানে আলাদাভাবে অন্য ভ্যালু কেন আমি হিসাব করব, তো বইতে আমার এই কাজটাই করেছে। দেখুন অন্য একটা পয়েন্ট, এখানে যে কোনো পয়েন্ট বিবেচনা করা যায় ইয়ার উপরে। তো এর আগেও সেটা আমি দেখিয়েছি গত ক্লাসে। তো ওরা বইতে যে কাজটা করছে যে অন্য একটা ভ্যালু ইউজ করছে, সুবিধাজনক এরকম পয়েন্ট না নিয়ে অন্য একটা ভ্যালু ইউজ করছে, যার জন্য এনসির ভ্যালুটা ওদের আসছে প্রায় 445-এর মতো, ঠিক আছে। তো আমার মনে হয় যে এটাই মোস্ট অ্যাকুরেট রেজাল্ট। তো এরপরে আমি যাচ্ছি 4 নাম্বার কোশ্চেনে। তো 4 নাম্বার কোশ্চেনে দেখুন বলছে রেসিডুয়াল ফ্লাক্স পার পোল, ঠিক আছে। তো এটা আরেকটা নতুন জিনিস আসলো, রেসিডুয়াল ফ্লাক্স পার পোল। তো এটা আমি মুছে দিচ্ছি, এই সাইডে আমি দেখাবো। তো দেখুন রেসিডুয়াল ফ্লাক্স পার পোল, তো আমার কিন্তু ইএমএফটা জানা আছে। তো আগে আমাকে জানতে হবে রেসিডুয়াল ফ্লাক্স পার পোল বলতে আসলে বোঝাচ্ছেটা কি, এই জিনিসটা ফার্স্ট অফ অল আমাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তো রেসিডুয়াল ফ্লাক্স পার পোল বলতে বেসিক্যালি যে জিনিসটা বোঝায়, আমি যদি এই কার্ভটাতে আমি ব্যাক যাই, দেখুন কি, আমি যদি এখানকার আমার কার্ভে আমি ব্যাক যাই, তাহলে দেখুন আমার 0 পয়েন্টে আমার কিছু ম্যাগনেটিজম থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমি থিওরি ক্লাসে বলেছিলাম যে এটা মানেই হচ্ছে আমার মেইনলি রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারণে, ঠিক আছে। তো এখানে যে ভোল্টেজটা পাওয়া যাচ্ছে এটাকে বলা হয় রেসিডুয়াল ভোল্টেজ, ঠিক আছে, রেসিডুয়াল ভোল্টেজ, এবং এটার কারণে যে ফ্লাক্স হয় সেটাকে বলা হয় রেসিডুয়াল ফ্লাক্স। তো এই রেসিডুয়াল ভোল্টেজের কারণে আমার যে ফ্লাক্সটা হবে সেই ফ্লাক্সটাই আমাকে বের করতে হবে। তাহলে আমরা কিন্তু রেসিডুয়াল ভোল্টেজটা ইজিভাবে এখান থেকে পেয়ে যাচ্ছি। কত আসতেছে দেখুন, এই কার্ভ থেকে জাস্ট ফিল্ড কারেন্ট জিরোর পজিশনে আমার হচ্ছে রেসিডুয়াল ফ্লাক্সটা, রেসিডুয়াল ভোল্টেজটা আমরা পাচ্ছি। তাহলে দেখুন আমার মেইন ফর্মুলা হচ্ছে, ফ্লাক্স বের করার ফর্মুলাটা হচ্ছে কি, ইএমএফ ইকুয়েশন যেটা। তো এই জায়গায় আমি রেসিডুয়ালের জন্য এটাকে মনে করুন ই ফাই দ্বারা প্রকাশ করলাম। তাহলে এত ইজ ইকুয়াল টু রেসিডুয়াল ফ্লাক্স ফাই ধরলাম, ফাই জেড এন। কেন এই ফর্মুলা ব্যবহার করতেছি, কারণ এখানে দেখুন আমার 144 কন্ডাক্টরস এইভাবে ডাটা দেয়া, সেই কারণে আমি এই ফর্মুলা ইউজ করে ভ্যালুটা বের করব, ফাই জেড এন ডিভাইডেড বাই 60 ইন্টু পি বাই এ। তো এখন আমি ডাটা বসাবো। দেখুন ই ফাই এর ভ্যালু অর্থাৎ রেসিডুয়াল ভোল্টেজটার ইএমএফ এর ভ্যালুটা হচ্ছে আমার 0 পয়েন্টে যে ভোল্টেজটা সেটা হচ্ছে 5। তাহলে এখানে 5 বসাবো,
এই পয়েন্টটা কিন্তু একটু ট্রিকি, সো খেয়াল রাখবেন। তাহলে ফাই রেসিডুয়াল ফ্লাক্সটা বের করব, আর জেড হচ্ছে আমার কন্ডাক্টর, নাম্বার অফ কন্ডাক্টর হচ্ছে 144। তাহলে এই 144 ইন্টু এন এর ভ্যালু হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা, অবভিয়াসলি কোনো ক্রিটিক্যাল ভ্যালু কিন্তু নেওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে 1000 আরপিএম ডিভাইডেড বাই 60 ইন্টু পি বাই এ। তো পি হচ্ছে নাম্বার অফ পোল হচ্ছে 4 পোল। আর এটা কি কানেক্টেড, কানেকশনও আমার বলে দিচ্ছে যে ল্যাব কানেক্টেড। এই যে এখানে বলে দিচ্ছে ল্যাব কানেক্টেড। তো ল্যাব কানেক্টেড তো এর আগে অসংখ্যবার দেখিয়েছি। ল্যাব মানে এই যে লাস্টের 2 অক্ষর খেয়াল করবেন, এ আর পি, মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু এ হবে। ঠিক আছে, এই শর্টকাটটা আমি বলে দিয়েছিলাম। তো পি আর এ সমান হবে, দ্যাট মিনস এও হবে আমার 4। আর ওয়েভ হলে অলওয়েজ নাম্বার অফ প্যারালাল পাথ এ ইজ ইকুয়াল টু হয় 2। তাহলে আমার দেখুন এখন ফ্লাক্স বের করা, জাস্ট আর গুণ করে আমি হিসাব করে ফেলবো। তাহলে আমার কত আসতেছে, এই ফাই দ্বারা বেসিক্যালি বোঝায় ফ্লাক্স পার পোল। আর টোটাল ফ্লাক্স বের করতে হলে আমার 4 দিয়ে গুণন দিতে হবে, যেহেতু নাম্বার অফ পোল এখানে 4। তাহলে 5 ইন্টু 60 ডিভাইডেড বাই 144 ডিভাইডেড বাই 1000। অনেক ছোট মান আসতেছে, 2.08 ইন্টু 10⁻³ ওয়েবার। ফ্লাক্সের একক আমরা জানি যে ওয়েবার ইন্টু 10⁻³ ওয়েবার। তো ওয়েবার থেকে চাইলে আপনি মিলি ওয়েবারেও নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার আসবে 2.08 মিলি ওয়েবার। ঠিক আছে, তো আমি জাস্ট এটাকেই আমি রেজাল্ট হিসেবে লিখে দিলাম। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।